2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল এই মাসে। এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সবাই ছিলেন সাধারণ শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের মধ্যে অন্যতম সক্রিয় ভূমিকা পালন করেছেন নারী শিক্ষার্থীরা। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে এই আন্দোলনে সবচেয়ে বেশি নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। আজকে আমরা কথা বলবো এমনই তিনজনের সাথে যারা কিনা শুরু থেকেই সক্রিয়ভাবে আন্দোলনে ছিলেন, তারা সমন্বয়ক ছিলেন এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন নুসরাত তাবাসসুম, রাফিয়াত রেহনুমা এবং উমামা ফাতেমা। আমরা সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। শুরুতেই নুসরাত, আপনার সাথে কথা বলতে চাই। এই আন্দোলনের শুরু থেকেই নারী শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি তারা সামনে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং একেবারেই সক্রিয় ছিল। তো শুরু থেকে আপনারা নারীরা কিভাবে একত্রিত হলেন এবং কোন মোটিভেশনটা থেকে আসলে আপনারা এই আন্দোলনে আসলেন সেটা যদি একটু বলতেন। কোন মোটিভেশন থেকে আন্দোলনে আসলাম এই কথাটার প্রথম উত্তরটা আমাদের কাছে যেটা ছিল সেটা ছিল বৈষম্যের বিরোধ, বা আরও সহজ করে বলতে গেলে সমতার সংগ্রাম। নারীরা শুধুমাত্র কয়েক পার্সেন্ট নারী কোটা দিয়ে তাদের অন্যান্য যে কোটাতে যে ব্যাপকভাবে নারীদের পিছিয়ে যাওয়ার যে সম্ভাবনা, তাতে জিনিসটা আসলে শাঁখের করাত মনে হচ্ছিল। এমনও মনে হয়েছে যে এর থেকে বরং কিছু না থাকলেই ভালো হয়। সব থেকে বড় কথা, আমি যেটা মনে করি যে বাংলাদেশের নারীরা এখন আর নিজেদেরকে ওইভাবে অবহেলিত গোষ্ঠী মনে করে না। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু অঞ্চলের মেয়েদের সাহায্যের প্রয়োজন আছে, তাদের একটু সুযোগ সুবিধার প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীরা তারা আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ না। তাদের কাছে মনে হয়েছে তারা যে কোটার ভাগটা পাচ্ছে তার চাইতে সেই কোটার ভাগ আরও অনেক পিছিয়ে পড়া মানুষ আছে যারা হয়তো পেতে পারতো, তাদের প্রয়োজন নেই। আর এই সব কিছু বাদ দিলেও দেখুন, আমি বলতে চাই যে সব মিলিয়ে প্রশ্নটা যখন সমতার হয় তখন যে কোনো সুনাগরিকই চাইবে যে সমতা ফিরুক। বিশ্ববিদ্যালয় কলেজে পড়ুয়া নারী শিক্ষার্থীরা তারা জীবনের এতগুলো বছর এতগুলো পড়াশোনার মধ্যে দিয়ে এসেছে, জীবনের এতগুলো অধ্যায় দেখেছে, তারা অবশ্যই জানে যে কোনটা সুযোগ আর কোনটা সমতা। এদিক থেকে আমার মনে হয় যে ন্যায় এবং সুষ্ঠু চিন্তা থেকেও নারীরা আগ্রহী হয়েছিল এই আন্দোলনে। আচ্ছা, আপনারা কিভাবে আসলে একত্রিত হলেন? বিভিন্ন হল থেকে বিভিন্ন সমন্বয়ক আছেন আমাদের সঙ্গে, আপনারা কিভাবে একত্রিত হলেন এবং কিভাবে এটাকে আন্দোলন করতে এসে পরিচয় হলো নাকি আগে থেকেই আপনারা আসলে পরিচিত ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন যে পরিবেশটা ছিল সেটা আসলে কিন্তু খুব বেশি ছাত্রবান্ধব ছিল না। বিশেষ করে বিভিন্ন হলগুলোতে যে খাবারের অবস্থা বলেন বা নারী হলে যে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতাগুলো থাকে, তারপরে ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতির যে একটা দৌরাত্ম্য ছিল, সেগুলো নিয়ে আসলে মোটামুটি ওষ্ঠাগত ছিল সকলের প্রাণ। তো এই সব বিষয়ে আসলে আমাদের কিছু সোচ্চার মুখ থাকে যাদের আসলে বারবার দেখা হয়ে যায় সংগ্রামের পথে। তো সেই অর্থে পরিচয় ছিল। তবে আমরা মনে করি এই যে আন্দোলনে সকল নারী শিক্ষার্থীকে একসাথে এনেছে, এরকম আন্দোলন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কি বাংলাদেশের ইতিহাসও কখনো হয়নি। তো সেই জায়গা থেকে আমরা আসলেই গৌরব বোধ করছি। এবং মূলত এই যে সমতার কথা যেটা আপু বললেন, যে প্রত্যেক সুনাগরিক তার জায়গা থেকে ফিল করেছে জিনিসটা আসলে হয়তো আমার অধিকার, আমি আদায় করে নেব, সেই জায়গা থেকেই আপু আসলে সেখানে সবাই গিয়েছিলেন। এবং আমরা যেটা দেখেছি এর থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর কোনো আন্দোলনে হয়নি। এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা হল থেকে মেয়েরা গিয়েছেন। প্রথম থেকে হচ্ছে মূলত মেয়েরা নিজেদের মতো করে বিচ্ছিন্নভাবে গিয়েছেন। তারপরে 2 দিন যাওয়ার পরে হচ্ছে প্রত্যেকটা হল থেকে নারীরা হচ্ছে প্রত্যেকটা হল থেকে আলাদা আলাদা ব্যানার করে, আলাদা করে হ্যান্ডমাইক নিয়ে, তারা মিছিল নিয়ে, স্লোগান নিয়ে হচ্ছে সেখানে পৌঁছেছে। এবং আমরা যেটা দেখেছি যে মেয়েদের হলের যে উপস্থিতি সেটা আসলে ছেলেদেরকে পরে উদ্বুদ্ধ করেছে আন্দোলনে। হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে গণরুমে থাকার কারণে যেসব ছেলেরা এই আন্দোলনে আসতে পারতো না, তারা কিন্তু এই সাহসটা পেয়েছে যে মেয়েরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না। তো সেই জায়গা থেকে আমরা মনে করলাম যে প্রত্যেকটা তখন কিন্তু আসলে দেখা যেত যে মেয়েদের মিছিলগুলো আসতো কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, তারপর হচ্ছে আশপাশ থেকে ছেলেরা হচ্ছে ক্ল্যাপস দিত। তো এই জিনিসগুলো আর কি, তো এভাবেই হচ্ছে মেয়েদের সংগঠিত। আচ্ছা উমামা, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনাদের যখন শুরু হলো আন্দোলনটা, প্রথম দিকে কিছু কর্মসূচি ছিল যে বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, এইসব কর্মসূচিতে আসলে আপনাদের তখন আপনাদের এটা কি ছিল, অ্যাক্টিভিটিগুলো কি ছিল?
প্রথম দিকে তো আমরা মিছিল করে সবাই একসাথে সেন্ট্রাল লাইব্রেরিতে আসতাম, সেখান থেকে আমরা শাহবাগে যেতাম। পরবর্তীতে আমাদের বাংলা ব্লকেট কর্মসূচি দেওয়া হয় এবং ব্লকেট কর্মসূচি দেওয়ার পরে আমাদের একটা মিটিং হয়েছিল সবগুলো নারী হলের সাথে। সেই মিটিংয়ে ডিসিশন হয় যে মেয়েরা আসলে শাহবাগ যে মোড়টা সেটা অবরোধ করে রাখবে এবং আমরা যে 5টা নারী হল তারা সকালবেলা সকালবেলা মাঝে মাঝে সকালবেলা মাঝে মাঝে বিকালবেলা দেখা যেত মিছিল নিয়ে যেতাম সেন্ট্রাল লাইব্রেরি, সেখান থেকে সবাই মিলে মিছিল করে আবার শাহবাগ, এভাবে রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত ডেইলি বেসিসে একদম প্রত্যেকটা দিন এই মিছিলটা আমাদের করতে হতো। একদিন আমাদের সুফিয়া কামাল হলের মেয়েরা আমরা জিপিও মোড়, যেটা গুলিস্তানের জিপিও মোড়, আমরা অবরোধ করেছিলাম সকাল 10টা থেকে একদম বিকাল 4টা পর্যন্ত আমরা জিপিও মোড় অবরোধ করে রাখি। সুফিয়া কামাল, শহীদুল্লাহ, এরকম সায়েন্সের 3 হল মিলে। এরপর আপনার পরবর্তী আবার হাইকোর্ট মোড় দখল করি, হাইকোর্ট মোড় থেকে আমরা শাহবাগ যাই। এরকম করে রাত 8:30 পর্যন্ত কিন্তু আমরা মেয়েরা সেই সকাল 10টা থেকে 8:30 পর্যন্ত প্রত্যেকটা মেয়ে এভাবে মানে বাংলা ব্লকেট কর্মসূচিটার সাথে যুক্ত হয়। এই তার মানে বোঝাই যায় যে পুরা যে আন্দোলনটা ছিল কিছুদিনের মধ্যেই কিন্তু ছেলেদের উপস্থিতিটা আস্তে আস্তে কমতে শুরু করে, যেহেতু তার প্রথম দিক থেকেই ছিল। তখন যখন ছেলেদের যখন শূন্যতা তৈরি হয় তখন মেয়েরা কিন্তু একযোগে ডেইলি বেসিসে প্রত্যেকটা হল থেকেই কিন্তু 150, 200, 300 করে করে মেয়ে আসতো। এটার কারণে কিন্তু আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আসলে আন্দোলনটাকে সাজানোটা অনেক বেশি সহজ হয়েছিল সবার জন্য। নিশ্চয়ই আপনি বলছিলেন যে এই ধরনের কর্মসূচিতে মেয়েদের অংশগ্রহণের কথা। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে যে স্পার্কটা পেল পুরো আন্দোলনটা, সেই স্পার্কটা তো আমরা দেখেছি যে সবার আগে মেয়েরাই হল থেকে বের হয়ে এসে রাতের বেলা একটা বিক্ষোভ মিছিল করেছিল। সেই বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। নুসরাত, আমি শামসুন্নাহার হলের, আমাদের হলে আমরা ওই দিনই তো রাষ্ট্রপতির বাড়িতে, আমরা রাষ্ট্রপতির বাসভবনে আমরা ওই দিন আমাদের জমা দিয়েছিলাম, স্মারকলিপিটা জমা দিয়েছিলাম। সেটার পরে ওখান থেকে ফেরার পথে দেখলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি কিছু অত্যন্ত আপত্তিজনক শব্দ ব্যবহার করে। তার মধ্যে একটা ছিল রাজাকার। এই শব্দটা আসলে এতটাই গায়ে লেগে যায়, মানে ব্যাপারটা তাহলে কি বাংলাদেশে শুধুমাত্র মুক্তিযোদ্ধা আর রাজাকার এই দুই গোষ্ঠীর মানুষ আছে? সাধারণ মানুষের এক্সিস্টেন্সটা কই? আমার বাবা মুক্তিযুদ্ধের সময় জন্মায়নি, তাহলে আমি রাজাকারের সন্তান কিভাবে হই? ব্যাপারটা এরকম না? তো এই জিনিসটা এতটা গায়ে লেগে যায়, তখন হচ্ছে ছেলেদের হলের মধ্যে থেকে স্লোগান শুরু হয়, অবশ্যই আতে ঘা লাগা টাইপের কিছু স্লোগান, নিতান্তই ক্ষোভ থেকে। তখন আমরা খবর পাই যে হলপাড়া, মানে আমাদের 5টা হল যে এরিয়াতে আছে, জসিমউদ্দিন, বঙ্গবন্ধু হল, জিয়া হল, বিজয় একাত্ত, সূর্য সেন, ওইখানে ছেলেদের হলগুলোতে কিছু হামলা, মানে বহিরাগত হামলা না, নিজেদের মধ্যে কিছু হতাহত, এই ধরনের খবর আমরা পাই। তখন মেয়েদের হলগুলোতে আপত্তি উঠতে শুরু করে। আমি আমার হলের কথা যদি বলি, মানে প্রথম রিয়াকশনটাই ছিলই যে অপমানটা তো আমাদের সবাইকে করছে, এটার প্রতিবাদ করতে গিয়ে আমাদের ভাইয়েরা মার খাবে, হলে তালাবন্দি হয়ে থাকবে, আর আমরা মেয়েরা রাত 10টার পরে হলের গেট বন্ধ বলে আমরা ঘরে বসে থাকবো। তখন 10টা 20 বাজে, জাস্ট হলের গেট বন্ধ হয়েছে। আর উমামা যেমন বলল, তখন আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন আমরা সকাল 9টা বাজে বের হতাম, রাত 10টা বাজে হলে ঢুকতাম। এবং শাহবাগ মোড় যেটা, এটা অ্যাকচুয়ালি মেয়েরা দখল করে রাখতো, ছেলেরা বের হয়ে যেত বিভিন্ন পয়েন্টে। পরে এক একদিন এক এক সময় বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে মার্চ টু শাহবাগ বা ব্যাক টু শাহবাগ কর্মসূচি দেওয়া হলে তারা পুনরায় শাহবাগে ফিরত। মেয়েদের শরীরের ওপর দিয়ে, মনের ওপর দিয়ে যে ব্যাপক চাপটা গিয়েছে, আমরা আসলে ভাবি নাই যে হলের সব মেয়ে একযোগে এবং কয়েক মিনিটের মধ্যে তারা অ্যাগ্রি হয়ে যাবে যে যদি ছেলেদেরকে আটকে রাখে, আমরা গিয়ে হলের তালা ভেঙে হলেও আমাদের ভাইদেরকে বের করে নিয়ে আসবো। আমার হলের স্পিরিটটা এখান থেকে শুরু হয়। এর মধ্যে আমরা অন্যান্য হলের সমন্বয়কদের সাথে কথাবার্তা হয়, তোমার সাথে প্রথম কথা হয়েছিল, রোকেয়া হলের সাথে কথাবার্তা হয়, উমামা এদের ও সুফিয়া কামালে আছে। আমরা এভাবে কথাবার্তা শুরু করে সব হলের পরিস্থিতি এক, আমরা ওকে ফাইন, যদি 5 হলের সব মেয়েরা নামতে চাই তাহলে প্রশাসন আমাদের আটকাবে না। তারপরে তো বের হয়ে আসা হয়। প্রথমে হচ্ছে শামসুন্নাহার হল বের হয়, রোকে হলকে নিয়ে আমরা 2 হল জমা হয়। তারপরে সুফিয়া কামাল হল আসে, ওরা একটু দূরে থাকে, তো ওই 2 হলের আসতে একটু দেরি হয়েছিল। আমরা যখন রাজুতে এসে জমা হচ্ছি, তখন ওইখানে হাতে গোনা 10টা ছেলেও নাই। আমরা তখন ওখান থেকে শুরু করি, ওখান থেকে ভাইদের হলে খবর চলে যায় যে আমাদের বোনেরা বের হয়ে এসেছে।
তারপরে তো ধীরে ধীরে আমরা সেখান থেকে ভিসি চত্বরে গেলাম। আমরা ভিসিতে যাওয়ার পরে আমাদের ভাইরা সাহস পাই, তারা বের হয়ে আসে। সেখান থেকে আমরা রাজুতে আসি, অনেকক্ষণ ওখানে আমরা অবস্থান করি। তারপরে আমরা রাত 2টার কাছাকাছি সময় আমরা অবস্থান ত্যাগ করেছি এবং সেখান থেকেই মূলত পরবর্তী দিনের আন্দোলনটা আসলে কোন দিকে যাবে সেটা নির্ধারিত হয়েছে। এবং পরবর্তী দিন মানে এর পরের দিনই ঠিক যেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আপনারা আন্দোলনকারীরা মার খেলেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে, এবং আমরা অনেক ছবি দেখলাম, অনেক ভিডিও দেখলাম যেখানে মেয়েদেরকে নির্মমভাবে মারা হচ্ছে। আপনাদের কি মনে হয় যে এর আগের রাতে আপনারা যেটা করলেন যে সবাই মিলে বের হয়ে এসে, এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলেছি যে মেয়েদের মিছিল সামনে থাকলে গায়ে হাত তোলার আগে ছেলেরা একটু ভাবে, সন্ত্রাসী যারাই হোক তারা একটু ভাবে। এটা হচ্ছে চিরকালীন একটা স্ট্র্যাটেজি, কিন্তু তারা সেদিন যেভাবে টার্গেট করে মেয়েদের ওপরে হামলা করেছে, আমরা দুজন ওই দিন সামনে ছিলাম। ওরা মোটামুটি 20 গজ দূর থেকে মেয়েদের উদ্দেশ্যেই ইট পাটকেল ছোড়া শুরু করে। ওরা যদি চাইতো তাহলে কিন্তু সাইডে ঘুরে গিয়ে ছেলেদের মিছিল টার্গেট করতে পারতো। ওরা সামনে থেকে মেয়েদের মিছিলকেই টার্গেট করেছে। তারপরে খুব দুঃখজনক, চোখ, একটা মেয়ের চোখে খুব আঘাত পেয়েছে। একটা মেয়েকে দেখলাম যে এমনভাবে মারছে, মারতে মারতে গাড়ির নিচে গিয়ে সে লুকায় থেকেও বাঁচতে পারতেছে না। অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার বোধহয় একটা এক্সপেরিয়েন্স আছে ওই দিন, ওটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, দাগ হয়ে গেছে হাতে, এবং আমি চাই দাগটা থাকুক আজীবন, একটা স্মৃতিচিহ্ন হিসেবে থেকে যায়। আমার এখানে ওদের মারে যে কালশিটা পড়েছিল সেটা তো টিভি অফিসে যাওয়ার দিনও ছিল, আস্তে আস্তে কমেছে। আমি এরপরে যেটা হলো, এর পর দিন এক ধরনের তো তখনও প্রোটেস্টাররা আপনারা শিক্ষার্থীরা ছিলেন ক্যাম্পাসে, এবং সন্ধ্যার পরে রাতের দিকে দেখা গেল যে ওটাও মেয়েদের হল থেকেই শুরু হলো, যে সবার আগে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বের করে দেওয়াটা। রোকেয়া হল, শামসুন্নাহার হল এরাই প্রথমে শুরু করলেন। সেই দিনের রাতের কথাটা যদি আপনারা একটু বলেন। রিদি, 15 তারিখ এরকম হামলার পরে 16 তারিখ হচ্ছে মেয়েরা নিজেদের সেফটি নিয়ে আসলে একটু কনসার্ন ছিল, কারণ দেখা গেল যে মানে আমাদের আসলে ওরকম কোনো প্রিপারেশনই নাই যে এই ধরনের আঘাতকে আমরা আসলে কিভাবে ট্যাকেল করবো, এই ধরনের কোনো প্রিপারেশনই আমাদের ছিল না। তো আমরা ডিসাইড করলাম যে আর ওই তখনই আলোচনা শুরু হচ্ছে যে হল ভ্যাকেন্ট করার একটা নির্দেশ দিয়ে দিবে। তো আমরা ডিসাইড করলাম যে আমাদের হচ্ছে হলগুলা হোল্ড করতে হবে তখন। তো আমরা হচ্ছে 5 হলে মেয়েরা হলে সেদিন স্টে করেছি, এবং যারা গিয়েছে তারা গিয়েছে, কিন্তু হচ্ছে বেশিরভাগ মেয়েরা ওইকে আর মিছিল হিসেবে যায়নি। তো কি হলো, তখন দিনের বেলা তখন দেখলাম যে 16 তারিখে আরও নৃশংস মারামারি হলো, আরও ধাওয়া পাল্টা ধাওয়া হলো, আরও অনেক মানুষ মারা গেল সারা দেশে। তখন আসলে আমাদের মধ্যেও একটা মানে এমন একটা ক্ষোভ জমা ছিল যে সারাদিন আসলে আমরা বের হইতে পারি নাই, অর্থাৎ যে আন্দোলনে আমরা এতদিন করে আসছি, আজকে আমরা নিজের নিরাপত্তা জানের ভয়ে আজকে আমি যখন বের হইতে পারি নাই, তখন সেখানে তারা ছেলেদের কীভাবে মেরে ফেলতেছে, তখনই আসলে ক্ষোভটা পুঞ্জীভূত হয়েছে। তখন আমরা ভাবলাম যে কী করা যায়। তো আমরা হচ্ছে প্রত্যেকটা হলে হচ্ছে সেদিন মশাল মিছিল বলেন, আমরা মেইনলি মোমবাতি প্রজ্বলনটা করেছিলাম, মোমবাতি প্রজ্বলন করে, হ্যাঁ, হলের ভিতরে হল প্রাঙ্গণে। তারপর হচ্ছে শহীদদের স্মরণে হচ্ছে স্মৃতিকথা বা গান গাওয়া, এই জিনিসগুলো আমরা করছিলাম তখন। তো সবার মনে সেই দিনের যে বেদনা সেটা আসলে ভুলতে পারবো না, সবাই কাঁদছিল, সবার হাতে মোমবাতি, কারণ ওই দিন কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে। মূলত সেটাই ছিল আসলে একটা পূর্ণ ক্ষোভের যে জায়গাটা, যে আন্দোলনটা যে একটা ক্ষোভের দিকে মোড় নিল না, যে সবাই এখন বিক্ষোভে ফেটে পড়ছে, ওই রাতটা আসলে ওইরকম। এখানে একটু যোগ করতে চাই, আমাদের 5 হলের মেয়েরা মিছিল নিয়ে বের হয়নি, ব্যক্তিগতভাবে কয়েকজন বের হয়েছিল, তাদের মধ্যে আমি একজন। সেদিন রাস্তার যা পরিস্থিতি ছিল, সাদ্দাম, ইনান, ওরা রীতিমতো শোডাউন দিচ্ছিল, এবং রাজুতে এমনভাবে ওরা দখল নিয়েছিল, আমরা প্রশাসনকে রিচ করার ট্রাই করি, এবং আমাদের জানানো হয় যে আপনারা ক্যাম্পাসে ঢুকেন না, তাহলে ওরা কিছু করবে না। মানে এর থেকে শেমফুল আর কিছু হয় না। আমাদের পিতামাতারা যখন আমাদের হলে রেখে গেছে, তারা কিন্তু এই শিক্ষকদের অভিভাবক মেনে আমাদের দিয়েছিল। আচ্ছা, আমি যদি একটু দেখি এই অন্যান্য আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের ইয়েটা যদি আমি একটু দেখি, যে আমরা 18তে দেখেছি বা এরপরেও বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন আন্দোলনে দেখেছি যে যখনই মেয়েরা কোনো আন্দোলনে যায়, ছেলেদের ক্ষেত্রে একই কথাই, যখন আন্দোলনে যায় তখন হলে ফেরার পরে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মার খেতে হয়, এক ধরনের একটা থ্রেটের মুখে পড়তে হয়। এইবারে দেখা গেল যে মেয়েরা সারাদিন ধরে মিছিল করে রাতেবেলা ঢুকলো হলে, ঢুকে তারা তাদের উপরে অ্যাটাক হওয়ার আগে তারা নিজেরাই আগে বের করে দিল। তো এই বিষয়টাকে আসলে উমামা আপনি কিভাবে দেখছেন? আমাদের হলের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল, কারণ 2018 সালে তো কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের হলে প্রচুর ঝামেলা হয়। তখনকার যে নেত্রী ছিল, ছাত্রলীগের নেত্রী এশা, তাকে তো মেয়েরা হল থেকে বের করে দেয়।
তো ওই ঘটনার কারণে আমাদের হলে এবার ছাত্রলীগ নেত্রী, প্রভোস্ট, মানে হাউস লিডার সবাই এত ভয়ে ছিল যে একটু উল্টাপাল্টা করলে তো এটা মানে শেষ করে ফেলবে। তো ওরা আন্দোলনের প্রথম থেকেই কিন্তু হাউস লিডার এক্সট্রিমলি হেল্পফুল ছিল। না, আর অন্য হলগুলোর ক্ষেত্রে আপনার রোকেয়া হলে খুবই ঝামেলা করে। রোকেয়া হলে যেদিন 15 তারিখে মারধর করা হয়, রোকেয়া হল তো একদম সামনে, রাজুর একদম সামনে, তো রোকেয়া হলের ভিতরে সন্ত্রাসীরা ঢুকে যাওয়ার চেষ্টা করছে। রোকেয়া হলের ভিতর থেকে কিন্তু আপনার ছাত্রলীগ নেত্রীরা যারা, তারা কিন্তু মেয়েদেরকে ডিস্টার্ব করছিল এবং মেয়েরা তখন বারবার নিচে এসে জমা হচ্ছে এবং তারা গেটের সামনে এসে তখন হলটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে বাইরের সন্ত্রাসীদের কাছ থেকে। তো ওই সময় যেটা ভিতরে ছাত্রলীগ নেত্রীরা কিন্তু বারবার রোকেয়া হলের যারা ছাত্রী ছিলেন তাদেরকে স্লেজিং করছে, তাদের নানানভাবে উত্ত্যক্ত করে যাচ্ছিল এবং এটার একটা প্রভাব কিন্তু রোকেয়া হলে পড়ে। পরের দিন যখন ওই ছাত্রলীগের নেত্রীরা মানে একদম হাউস টিউটরদের তত্ত্বাবধানে তাদের রুমে যাওয়ার চেষ্টা করে, তখন রোকেয়া হলের মেয়েরা সবাই গিয়ে ওদেরকে একদম টেনে এনে হল থেকে বের করে দেয়। এটা রোকেয়া হলে হয়েছে কারণ রোকেয়া হলে একদম সরাসরি একটা বাধা আসলে ছাত্রলীগ দিয়েছে, কিন্তু অন্যান্য হলের ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগের ভয়টাতে ছিল যে একটু যদি বাধা দেয় তাহলে কিন্তু এটা আরো দ্বিগুণ হয়ে যাবে, ক্ষোভটা অনেক গুণ বেড়ে যাবে। তো আমাদের হলের যেহেতু একটা পূর্ব ইতিহাস ছিল 2018 সালের, তো ওরা একটা ভয়ের মধ্যে ছিল পুরাটা টাইম। এবং আমাদের হলের মেয়েরা সেই কারণে অনেক একদম সবাই বলতে গেলে যখন কোটা সংস্কার আন্দোলন থাকতো যে সময়টাতে হল পুরোপুরি ফাঁকা হয়ে যেত, আমরা সবাই মিছিল করে চলে যেতাম। বিশেষ করে 15 তারিখ রাত 14 তারিখ রাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নেককারজনক কথাটি বললেন, রাজাকারের নাতিপুতি, সেদিন রাতে লিটারেলি একদম হল পুরা খালি। আমি জাস্ট হল গেটে যে দাদু, তাকে গিয়ে বলছি দাদু গেটটা খুলে দেন, দাদু চাবি নিয়ে দাঁড়ায় আছে যে বলবে আর আমি গেটটা খুলে দিব, এত ওই হাত কাঁপতেছে ওনার। তো আমরা বললাম আর উনি গেটটা খুলে দিল। আমরা হাজার মানে কমপক্ষে আমরা 1000 মেয়ে সেদিন রাজু ভাস্কর্যে গিয়েছিলাম। এটা হচ্ছে মেয়েদের ওই প্রতিরোধটা এবং মেয়েদের মধ্যে ক্ষোভটা ছিল কোন জায়গা থেকে, যে আমরা এতগুলো মেয়ে একসাথে উপস্থিত হয়েছি, আন্দোলন করেছি, পরের দিন ছাত্রলীগ কিভাবে সাহস পায়, তাও রাস্তার টোকাই নিয়ে এসে 5 বছর 10 বছর টোকাই নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করেছে। আমাদের সবাইকেই কম বেশি মেয়েদের নানানভাবে তারা আহত হয়েছে। এটার কারণে মেয়েরা কিন্তু প্রচুর প্রচুর ক্ষোভের মধ্যে ছিল। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কথাই বলছিলাম। আপনি একটু আগে আমাকে বলছিলেন যে বদরুন্নেসা, ইডেন, এদেরও একটা বড় অংশগ্রহণ ছিল, এটা যদি একটু বলতেন এই বিষয়টা। ছাত্রলীগের নেত্রীরা আমাদের গায়ে হাত দেওয়ার সাহস কিন্তু ওনারা পায় নাই, কিন্তু যেটা হয়েছে ইডেনে বা বদরুন্নেসে যে জিনিসগুলো হয়েছে ওদেরকে কিন্তু অনেক টর্চার করা হয়েছে। আমরা যেটা শুনছি যে ওদেরকে নর্মালি থাপড়াথাপড়ি তো আছে, কিন্তু উপরে গরম পানি ঢালা হয়েছে, ফোন দিয়ে একজনের মাথায় বাইরে, তারপর ওর মাথা ফাটাই দেওয়া হয়েছে। ওই মেয়েটাকে পরে মনে হয় হ্যাঁ, ওনাকে হাসপাতালে ইমার্জেন্সি নেওয়া লাগছে। এইসব ঘটনার পরে কিন্তু ইডেন আসলে আমরা ভাবছি যে ইডেন হয়তো একা পারবে না এটা ওভারকাম করতে, বাট পরের দিন আমরা ওদেরকে নিয়ে রিচ আউট করা মানে নিয়ে আসার আগেই ওনারাই গেট ভেঙে ওখান থেকে ঢাকা কলেজ সেখানে যায়, তারপর ওনারা আবার পুনরায় সংগঠিত হয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং সেটা তো আন্দোলনে জয়েন করার বিষয়টা হলো। কিন্তু পরবর্তীতে তারা তাদের যে ছাত্রলীগের নেত্রী তাদেরকে কিন্তু একদম খুব বড় ধরনের শাস্তি আমরা দেখেছি পরে দেওয়া হয়েছে, যেটা আসলে আমাদের এখানে ওইভাবে হয় নাই, কিন্তু ওরা দেখেছি ছাত্রলীগের নেত্রীদেরকে যতটা পারছে আর কি, এতদিনের যে ক্ষোভ মনের মধ্যে জমা ছিল সেটা ঢালছে। আচ্ছা, আরেকটু যদি বলি এরপরে যে ইউজিসি নির্দেশনা দিল হল বন্ধ, ক্যাম্পাস বন্ধ, তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিল যে হল খালি করতে হবে। সেই সময়টা তো আমরা দেখলাম যে ছেলেদের হলগুলো কিন্তু দুপুর বিকালের মধ্যেই মোটামুটি ফাঁকা হয়ে গেছে, মেয়েরা সন্ধ্যার পরেও হলে ছিল, শেষ পর্যন্ত হল ছাড়তে বাধ্য হয়েছে। সেই সময়টার কথা যদি একটু বলেন নুসরাত। আমার হলের প্রত্যেকটা মেয়ে, আমি ওদের হল থেকে বের হওয়া শেষ মেয়েটা ছিলাম আমি, প্রত্যেকটা মেয়ে কান্নাকাটি করতে করতে বের হয়েছে। এবং আমি যদি খুব খোলাখুলিভাবে বলি, আমাদেরকে রীতিমতো হলের সামনে সাউন্ড গ্রেনেড ফাটায়ে পুলিশের ভয় দেখায়, রাত 8টা বাজলে অন্ধকার হয়ে গেলেই পুলিশ এসে একজনকে ধরে ধরে হল থেকে বের করে দিবে এবং হল প্রশাসন কোনো দায়িত্ব নেবে না, এই ভয় দেখায় আমাদেরকে বের করা হয়েছে। আর আমার হলের রাজনৈতিক পরিস্থিতি বরাবরই একটু আলাদা। এখানে আসলে ওই অর্থে কখনোই কোনো সরকারি দলে বেশি একটা সুবিধা করতে পারে নাই, কিন্তু একেবারে যে পারে নাই তা না। আমরা প্রথম যখন কোটা আন্দোলন শুরু হলো তখন জনসংযোগের সময় ব্যাপক বাধার সম্মুখীন হয়েছি। হামলা না, মারধর না, কিন্তু সাবোটাজ করা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কাজকর্ম দেখেছি। হাউস টিউটর ম্যামরা আমাদের সাথে যথেষ্টই
মানে সহযোগিতাপূর্ণ ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনটা ভালোবাসা থেকে করা আর কোনটা চাপ থেকে করা, বা বলা ভালো যে ভিসি স্যার বা জাতি বলতেছে যে এখন তুমি যদি না করো তাহলে তুমি চাপের মুখে পড়বা, এখান থেকে করে, এগুলো তো আমরা আসলে বুঝি যে ওগুলো না বলি। কিন্তু আমাদেরকে রীতিমতো ভয় দেখে বের করা হয়েছে। হলের ভিসি চত্বরে থেকে কফিন মিছিল নিয়ে আমরা যখন রাজুতে আসছিলাম তখন তো আমরা 3 দিক থেকে হামলার শিকার হয়েছি, ভিসির দিক থেকে, নীলক্ষেতের দিক থেকে, রাজুর দিক থেকে। ছেলেরা তো ওই দিন একজন গুলিও খেয়েছে পায়ে। আমি ব্যক্তিগতভাবে ওই দিনও আহত হয়েছি, আমার কপালটা খুবই খারাপ পরপর 3 দিন। তারপরে ওখান থেকে হলে ফিরে দেখলাম যে মেয়েরা সবাই বসে আছে টিভি রুমে, আপু আমরা কেউ যাবো না। যে ভালো, তোমরা যদি কেউ না যাও তাহলে হল খোলা থাকবে। এরপরে একটার পর একটা রিউমার আসতে শুরু করলো। প্রথম রিউমার আসলো যে 6টা পর্যন্ত সময় দেওয়া আছে, 6টার পরে কারেন্টের লাইন কেটে দেওয়া হবে, বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে, গ্যাস বন্ধ করে দেওয়া হবে, পানি বন্ধ করে দেওয়া হবে। এর মধ্যে রোকেয়া হলের সামনে সাউন্ড গ্রেনেড ফাটতে শুরু করলো, আর আমাদের হলের সামনে পুলিশের এপিসি ট্যাঙ্ক আর এবং পুরো একটা বাহিনী, ওখানে সাজোয়া বাহিনী আমার হলের ঠিক সামনে রেডি ছিল, ওই যে পরমাণু কেন্দ্র যেটা আছে ওটার সামনে, টিএসসির পাশে। একটার পর একটা একটা করে মেয়ে ভিতরে আসে, বা একটা মেয়ে ভেতর থেকে বাইরে যায়, একটা একটা করে রিউমার হলের মধ্যে আসতে থাকে। এই অবস্থায় আসলে 16 তারিখে আমার হলের যতজন মেয়ে বাইরে গেছে প্রত্যেকে আহত, কম বেশি। এই আহত অবস্থায়, অসুস্থ অবস্থায়, মন ভাঙা অবস্থায় যখন আমরা দেখলাম যে কেউ আমাদের দায়িত্ব নিতে রাজি না, তখন যদি হল প্রশাসনের পক্ষ থেকে গুজব হোক বা সাবধান বাণী এরকম আসে যে রাত হলে পুলিশ দিয়ে বের করা হবে, তখন মেয়েদের আসলে কিছু করার ছিল না। তখন আমরাই বললাম যে ঠিক আছে, তোমাদের তো লয়্যালটি শুধু দেশের প্রতি না, পরিবারের প্রতিও আছে, আপাতত আমরা হল ছাড়ি, হল ছাড়লেই যে আন্দোলন ছাড়ছি এমন না। তখন মেয়েরা আসলে বের হওয়া শুরু। এখানে হচ্ছে আমি একটা পার্সপেক্টিভ অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানে মেয়েদের আসলে এত ক্ষোভের কারণ আরেকটা ছিল, সেটা হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের মেয়েরা কিন্তু জানে যে আসলে সারা বাংলাদেশটা কীরকম, মেয়েদের চলাফেরার জন্য কীরকম। তো সেখান থেকে যখন আমরা এইভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে যখন আমরা ঢাকা ভার্সিটিতে আসি, আমরা কিন্তু একটা মানে পুরো আমাদের কাছে অ্যাটলিস্ট মনে হয়, ছেলেদের এরকম মনে হয় কিনা জানি না, আমার মনে হয় আমরা একটা আলাদা দুনিয়ায় আছি, একটা সেফ জায়গায় আছি। হ্যাঁ, এখানে আমাকে কেউ স্লেজিং করে কথা বলার সাহস কারো হবে না। তো সেই জায়গায় যখন তার উপরে গায়ে হাত তোলা হয়, তখন তার কাছে কিন্তু এতদিনের যে একটা সাজানো দুনিয়া, এতদিন যে একটা বিশ্বাস যে এখানে থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না, সেই বিশ্বাসটা কিন্তু খান খান হয়ে সেখানে ভেঙে গেছে। তারপরে যখন ওই যে আমরা পরের দিন বের হইলাম না, কিন্তু এই কারণে যে ক্যাম্পাসে আমাদেরকে কেউ প্রোটেক্ট করা নাই, দেন কিন্তু আমরা হলে আশ্রয় নিলাম যে আমরা হলেই হোল্ড করবো, আমরা হল থেকে বের হবো না। এই যে মেয়েরা যে ছিল 8টা পর্যন্ত, এটার কারণেই ছিল, তাদের এই বিলিফটা ছিল যে আমরা এখানে প্রোটেক্টেড, আমরা এখানে প্রোটেক্টেড, সারা বাংলাদেশে কোথাও প্রোটেক্টেড না, আমরা এখানে প্রোটেক্টেড। কিন্তু সেই হলের যখন 6টার পরে বলা হচ্ছে যে 6টার পরে ছাত্রলীগ ঢুকবে বা পুলিশ ঢুকবে, আমাদের কিছু করার নেই, ওই জন্য আসলে মেয়েদের চোখের পানিটা আসলে সেই দিন ওই জায়গা থেকে পড়ছিল, কোনো ভয় থেকে না। তাদের মনে হয়েছিল যে তাদেরকে আসলে প্রাপ্য সম্মানটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে সম্মানটা তাদের পাওয়ার কথা ছিল সেটা তারা পায় নাই। উমামা, আপনি আমাকে একটু জানাবেন, যখন ইন্টারনেট শাটডাউন হলো, সারা দেশেই কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, মোবাইল নেটওয়ার্কের অবস্থাও খুব একটা ভালো ছিল না, এবং আপনারা সবাই এক একজন এক এক জায়গায়, তখন আসলে আপনাদের কেমন সময়টা ছিল ওই সময়টাতে? আমি মনে হয় জীবনে এই সময় আর ফেরত চাই না, আসলে এত খারাপ সময় আমি লাইফে কাটাইনি। তখন বিশেষ করে হল বন্ধ করে, যখন হল বন্ধ ঘোষণা করে, এরপরের পরবর্তী পুরো সময়টা আমাদের জন্য একটা দুঃস্বপ্ন। হল যখন বন্ধ করে দেওয়া হয়, আমি ইমিডিয়েটলি কই যাব জানি না, আমার ভাইকে কল দিই, আমার ভাই এসে জাস্ট ব্যাগটা নিয়ে আমার ভাইয়ের বাসায় চলে যাই। পরে তো বাসায় অসম্ভব ভয় পাচ্ছে, কারণ আমার ফেস চেনা হয়ে গেছে, আমাকে ছাত্রলীগ মেরেছিল আমার ফেস চেনার কারণে। পরবর্তী সময় আমার বাবা চলে আসে যে মেয়ে কি অবস্থায় না আছে, ওরা ঘুমাতে পারছে না রাতে। এরপর তো যখন নাহিদ ভাইরা সবার সাথে ডিটাচ হয়ে যায়, আমার শুধু রিদির সাথে একবার কথা হয়েছিল যে কি পরিস্থিতি, কি হচ্ছে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়ার পর। তো রিদি তখন বলছে যে এই দফা তৈরি করার চেষ্টা করছে, এটা প্রচার করবে, এরকম একটা কথা বলছিল আমাকে, এবং পুরোপুরি ডিটাচ। একজনকে কল দিলে ফোন ধরে না, ফোন অফ, আরেকজনকে কল দিলে সে কিছু জানে না, এরকম করে বলতে গেলে পুরো ইন্টারনেট শাটডাউনের সময়টা চলে। আবার বিশেষ করে যেহেতু সরকার ইন্টারনেট শাটডাউনের সময় টিভিতে নানান ধরনের ভুয়া নিউজ প্রচার হচ্ছিল,
তো আমি একটা কাজ করার চেষ্টা করি যে আমার ফোনটা অন্তত অন রাখা, আমার সিমটা যেটা মানে সরকারের কাছে আছে সেই সিমটা আমি অন রাখি, আমার একটা বিকল্প সিম ছিল ওইটাও আমি অন রাখি, যাতে কেউ যাতে আর কাউকে না পেলেও অন্তত আমাকে যাতে ফোনে পায়, আমি যাতে অন্তত একটা ইনফরমেশন দিতে পারি। তো আমি চেষ্টা করছিলাম যে ইন্টারনেট শাটডাউনের সময় যে আমি ফোনে অন্তত যাতে নানানভাবে অ্যাক্টিভ থাকতে পারি, কানেক্ট থাকতে পারি। আপনার সাথেও কিন্তু আমার সবসময় ওই সময় কথা হতো কি সিচুয়েশন হচ্ছে না হচ্ছে। এটার একটা প্রতিফলনও ছিল ওই সময়, কিন্তু অন্তত আমাদের যে প্রিন্ট মিডিয়াগুলো আছে তারা নানানভাবে কিন্তু আমাদের কথাগুলো ছেপেছে, আমাদের টিভিতে ছাপছিল না, টিভিতে তো সব ভুয়া নিউজ তখন প্রচার হচ্ছিল। আর প্রিন্ট মিডিয়াগুলো অন্তত আমি, কাদের, নুসরাত, হালকা পাতলা আমাদের কথাগুলো হচ্ছে ওখানে কোট করা হচ্ছিল। তো সেইটাই আমাদের কাছে একটা মনের শান্তি যে আমরা প্রতিদিন সকালবেলা উঠে একে ওকে কল দিতাম যে ওই আমার নিউজটা কি আসছে, রুটিন হচ্ছে আসছে, মানুষ জমি নাকি আসছে, ডেইলি স্টারিকে আসছে, এটা হচ্ছে প্রতিদিন সকালবেলা আমাদের কাজ থাকতো। পরে তো ইন্টারনেট যখন খুলে দিল, এর মধ্যে নাহিদ ভাইয়েরকে ভয়াবহভাবে মারা হয়। প্রথমে নাহিদ ইসলামকে তুলে নেওয়া হলো সাদা পোশাকে, তারপর তিনি ফিরে আসলেন। তারপরে তাকে আবার তিনি সহ প্রথম দিন 3 জন, তারপর দিন 3 জন, 6 জন সমন্বয়কে নিয়ে যাওয়া হলো ডিবি কার্যালয়ে নিরাপত্তা হেফাজতের কথা বলে। তারপর আপনাকেও নেওয়া হলো, এবং আপনাকে যখন নেওয়া হয়েছে একেবারে সকালের দিকে, আমার যদি মনে পড়ে ভোরের দিকে, এবং আমরা সাংবাদিকরা তখন আসলে বুঝতে পারছিলাম না যে আসলেই কি আপনাকে নেওয়া হয়েছে, মানে কোত্থেকে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, ইনফরমেশনটা আসলে ঠিকঠাক মতো পাচ্ছিলাম না। সেই সময়টার অভিজ্ঞতা আপনি আমাদেরকে একটু বলবেন। আমাদের তো সত্যিকার অর্থে কাল রাত্রি শুরু হয়ে গেছিল 17 তারিখ থেকে। আর ওই যে ও বললো যে আমাদের তখন চারিদিকে এত মানুষ মারা যাচ্ছে, আমি যেখানে ছিলাম এখন আর বলতে আপত্তি নেই, আমি ছিলাম একদম মিরপুর এরিয়ার যে রণক্ষেত্র, আমার যেখানে ছিলাম ছাদে উঠলে আমি পুরোটা দেখতে পাইতাম। এটার মধ্যে থেকে কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আমরা সারা রাত জেগে থাকতাম, ভোরবেলা একটু সময় জন্য ঘুমায় যেতাম, ঘুম থেকে উঠে আমরা এক পাশ থেকে ফোন দেওয়া শুরু করতাম। আমার ধারণা আমাদেরকে এইভাবেই মনে হয় ডিবি খুঁজে পেয়েছিল। যাই হোক, পরে নাহিদ ভাইকে তো গুম হয়ে গেল, নাহিদ ভাইকে নিয়ে গেছে এই খবরটা আমি পেয়েছি রাত 3টায়। তখন এক ধরনের হতাশা। তারপরে আমরা ওই যে ফোনে ট্রাই করতেছিলাম, প্রিন্ট মিডিয়াতে 9 দফা পাঠানো হলো, একটু একটু করে খবরগুলো পাঠানোর চেষ্টা করতেছিলাম, কাজ করতেছিলাম। নাহিদ ভাই ফিরে আসলো, ইন্টারনেট ব্যবস্থা সাময়িক একটু সুবিধা পেলাম, আমরা ভাবলাম যে ওকে ফাইন, মনে হয় পরিস্থিতি ভালো হচ্ছে। এর মধ্যে হুট করে নাহিদ ভাইদের যে আবার নিয়ে যাবে, এই জিনিসটা একেবারেই কল্পনার বাইরে ছিল। নাহিদ ভাই, আসিফ ভাই আর বাকের 3 জনকে নিয়ে গেল শুক্রবার। শনিবার রাতের মানে প্রথমের দিকে, শুরুর দিকে সার্জিস ভাই, হাসনাত ভাইকে রাত 3:30টাতে আরিফ সোহেল। আমার বাসাতে তো ডিবি এসেছে 3টা দরজা ভেঙে, 3টা দরজা ভেঙে তারা এসেছে। আর আমার বাসাতে তারা যখন ঢুকে তখন বাজে 4:45, রাত পুরো অন্ধকার। আমাকে যখন নিয়ে যেতে চাই তখন হচ্ছে 5:10। আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম আমাকে নিয়ে যেতে এসেছেন, ওয়ারেন্ট আছে কিনা। বলছে আমরা আপনাকে নিয়ে যেতে চাচ্ছি, আপনি যদি ওয়ারেন্ট ছাড়া না যান আমরা ওয়ারেন্ট আনাই দেব। যা হয় আর কি। তারপরে তো নিয়ে গেল, যখন নিয়ে যায় ওখান থেকে আমি ছিলাম আমার আন্টির বাসায়, আমার ফুপুর বাসাতে। আমি শেষ কথা বলে এসেছিলাম, আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমি আমার বাড়িতে একটা কল দিতে চাই। বলছে যে আপনার বাড়িতে আমরা কল দিয়ে দিব। আমি বলে এসেছিলাম যে আমার বাড়িতে তাহলে কল দিতে হবে, আর যদি না ফিরতে পারি তাহলে তো শহীদই হয়ে গেলাম, যদি ফিরতে পারি তাহলে যেন যে জিতে ফিরছি। কিন্তু যখন ডিবির মধ্যে নিয়ে গেল তখনকার পরিস্থিতি আলাদা। টর্চার, ফিজিক্যাল মেন্টাল টর্চার যেটা হয়েছে 6 দিন ব্যাপী, সেটা নেহাত কম না। কিন্তু দেশের মানুষ যেটা ভোগ করছিল সেটার তুলনায় কিছুই না। আমি দেশের মানুষের কাছে খুবই কৃতজ্ঞ যে আমাদের নিয়ে ওখানে যে নাটকটা করা হলো, আমরা চোখের পানি ফেলতে ফেলতে অস্ত্রের মুখে ভয়ে যে নাটকটা করলাম, সেটা যে দেশের মানুষ বিশ্বাস করেনি, আমি খুবই কৃতজ্ঞ। আপনি যদি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেন, আমাকে দিয়ে যখন স্টেটমেন্ট ভিডিওটা করানো হলো আমাদের দিয়ে, ওখান থেকে বের হয়ে যাওয়ার পর আমি প্রত্যেক ঘন্টায় একবার করে আত্মহত্যার কথা ভেবেছি, যে দেশের মানুষ আমাকে বেঈমান ভাবার থেকে আমি এই মুখ নিয়ে বের নাই হইলাম। আমরা এতটাই মানে হতাশার মধ্যে ছিলাম, কিন্তু দেশের মানুষ যেভাবে সামলেছে, আমাদের উপরে ভরসা রেখেছে, আমি মানে এই কৃতজ্ঞতা সারা জীবন ধরে প্রকাশ করেও শেষ হবে না। ডিবিতে প্রথম দিন তো আমাকে নিয়ে গেল, তারপরে 11টা নাগাদ মিরপুর জোনের ডিসি, ওনার সাথে আমার দেখা হয়। তারপরে তো হারুন সাহেব, ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়। ভয় ভীতি যদি খুব সংক্ষেপে বলি তাহলে এরকম যে, সরি আমি একটু অসুস্থ,
যে এতগুলো যে আমার পুলিশ মরলো, ছাত্র মরছে তো সন্ত্রাসীর হাতে, কিন্তু পুলিশ তো মারছো তোমরা। এই যদি মামলা দিয়ে দিই তাহলে কি করবা? মামলা তো একা খাবে না, পরিবার সহ খাবে। এই হচ্ছে আলাপ। আরো অনেক কথা, সেগুলা উল্লেখ করতে চাচ্ছি না। এইভাবেই আমাদের কাছে স্টেটমেন্টটা নেওয়া হয়, এভাবেই ভিডিও বার্তাটা নেওয়া হয়। আমাদেরকে বলা হয়েছিল ভিডিও বার্তা দেওয়ার পরে আমাদের ছেড়ে দেবে। প্রত্যেক ঘন্টায় আমরা একবার করে প্রতারিত হয়েছি, বৃহস্পতিবার দুপুর 1:30টা পর্যন্ত। আমাদের যখন বের করা হয় তখনও সত্যি বলতে আমরা নিশ্চিত ছিলাম না যে এই গাড়ি আমাদেরকে পরিবার সহ নিয়ে গিয়ে আসলে কোথায় নামাবে। এতটাই তারা আমাদেরকে বারবার প্রতারিত করেছে। আর যখন রবিবারে আমাদেরকে বের করলো না, সোমবারে বলা হয়েছে সোমবার কনফার্ম। সোমবারে হাইকোর্টের রিটটা হয়ে যায়। হাইকোর্টের রিটটা হয়ে যাওয়ার পরে তখন আমাদের বলা হয় যে এখন যেটা হাইকোর্টের হাতে চলে গিয়েছে, এখন আর কিছু করা সম্ভব না। হাইকোর্টের শুনানি ছিল মঙ্গলবার শুনানি হলো, কিন্তু রায় হলো না। তখন বলো রায় তো হয়নি, তাহলে বুধবারে যখন প্রধান একজন বিচারপতি অসুস্থ থাকার কারণে আদালতে বসলো না এবং পরবর্তী শুনানি আদৌ কবে হবে তারিখ দেওয়া হলো না, তখন আমরা আসলে মঙ্গলবার একেবারে হয়ে যায়, চুরমার হয়ে যায় আর কি বলতে গেলে। তখন আমরা ডিসিশন নিই যে আদালত যদি আমাদের বের করতে না পারে, নির্বাহী পর্ষদ যদি আমাদের বের করতে না পারে, তাহলে আমাদের বের হওয়ার উপায় নাই। জনতা আমাদের বের করে নিয়ে যাবে, না হলে আমরা এখানে থেকে আমাদের পক্ষে যা করা সম্ভব করব। ডিবির মধ্যে থেকে আসলে আমাদের প্রতিবাদ জানানোর কোনো ভাষা ছিল না, ওখানে আমরা কিছুই করতে পারতাম না। তখন নাহিদ ভাই, আসিফ ভাই, বাকের ওরা অনশন শুরু করে। সেই খবরটা আমাদের কাছে খুব তড়িৎ গতিতে চলে আসে। আমরা খবরটা পাওয়ার সাথে সাথে আমরাও অনশন শুরু করি, মোটামুটি মঙ্গলবার থেকেই, রাতের একটু আগে থেকে, সন্ধ্যা থেকেই এই তো অনশন। এবং বলে রাখি, এটা নিরম্ব উপবাস ছিল, মানে আমরা পানি পর্যন্ত খাইনি এই অনশনের সময়। এভাবেই হয় আর কি। পরে তো বুধবার রাতে, ওই দিন রাতে আমাদেরকে বলা হয় যে আগামীকাল আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আপনারা কিছু খেয়ে নেন। যে আমরা একেবারে পরিবারের সাথে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে চাই, আমরা আমাদের অনশন জারি রাখি। এদিকে এর মধ্যে আমাদের প্রাণপ্রিয় শিক্ষকরা আমাদের জন্য অনেক করেছেন, তারা নিজেদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমাদের জন্য গিয়েছেন। রাস্তায় মানুষ আমাদের জন্য কথা বলেছে, মিডিয়া তখন আমাদের হয়ে কথা বলেছে। আমি সবার কাছে খুব কৃতজ্ঞ। আসলে আমরা ভিতরে থেকে যা করতে পেরেছি, তার থেকে বাইরে আপনারা আমাদের জন্য যা করেছেন, জনতা যা করেছে, সেটা অনেক গুণ বেশি। এবং আমরা সত্যি বিশ্বাস করি, জনতা যদি মাঠে না থাকতো, আমাদেরকে হয়তো গুম করে দিত। এত সংগ্রামের পর এখন একটা পরিবর্তন এলো, আপনি কেমন বাংলাদেশ চান ভবিষ্যতে? আমি বাংলাদেশ চাই মানুষ যেরকম স্বপ্ন দেখে সেরকম। এই আন্দোলন জুড়ে ছাত্ররা অনেক দাবি জানিয়েছে, অনেকবার নিজেদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে চেয়েছে, কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশের যে ছবি তারা এঁকেছে সেটা সবচেয়ে সুন্দরতম। আমি চাচ্ছি আমাদের বাংলাদেশ সেরকম হোক, সব সেক্টর থেকে দুর্নীতি কমুক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সমেত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়ুক। কোভিড পিরিয়ড আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে যে স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতি হোক, মা ও শিশু স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হোক। মেয়েরা এখন পর্যন্ত নানান সহিংসতার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা খুব রিসেন্ট অনেক ঘটনাও আছে। আর সবচেয়ে আমি একটু এখান থেকে উল্লেখ করতে চাই, পূর্বে যত নারীর প্রতি সহিংসতার ঘটনা হয়েছে, সনি থেকে শুরু করে তনু, নুসরাত, সাগর রুনি পর্যন্ত, প্রত্যেকের বিচার যেন নিশ্চিত হয়, বিচার বিভাগ যেন সম্পূর্ণভাবে স্বাধীন থাকে, এবং এই বিচারগুলো হওয়া লাগবে। আমি একজন নারী হিসেবে মেন্টালি ফিজিক্যালি যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছি, সেটা আমার জন্য অসহ্যকর ছিল। তবুও আমি স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশের বহু নারী এর থেকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে প্রত্যেক দিন চায়। এদের যেন এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আর না যেতে হয়। মেয়ে মাত্রই দুর্বল ভেবে দমায়ে দেওয়া সম্ভব, এই চিন্তাটা যেন শেকড় থেকে বদল আসে। আর শুধু মেয়ে বলে না, ক্ষমতা এবার জনতার হাতে আসা উচিত। রাফিয়া, একই প্রশ্ন আপনার কাছেও থাকবে। আমি যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ আমি চাই যে বাংলাদেশ হোক ছাত্র
নাগরিকের সংহতির বাংলাদেশ, অর্থাৎ যেখানে ছাত্ররা নাগরিকদের সমস্যা নিয়ে ভাববে, নাগরিকরা ছাত্রদের সমস্যা নিয়ে ভাববে। যেমন নিত্যদ্রব্য পণ্যের যে দাম বৃদ্ধিটা, সেটা নিয়ে কিন্তু স্টুডেন্ট আসলে তাদের যে ভূমিকা রাখার কথা ছিল সেটা কিন্তু তারা রাখে নাই, এবং আমরা কিন্তু এটা নিয়ে আসলে ছাত্র হিসেবে আমরা আসলে লজ্জিত, কারণ আমাদের বাবা মা কিন্তু সেই পণ্যটা কিন্তু তাদের অর্জিত টাকা সেটা কিনে এনে কিন্তু আমার কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু সেটা নিয়ে আমি কখনো কথা বলি নাই যে আমার বাবার তো কষ্ট হচ্ছে এই টাকাটা উপার্জন করতে এবং এইভাবে খরচ করতে। তো আমরা এরকম বাংলাদেশ চাই যে বাংলাদেশ আসলে ছাত্র নাগরিকের পাশে দাঁড়াবে, নাগরিক ছাত্রের পাশে দাঁড়াবে, যেটা এবং তারা একসাথে একটা বাংলাদেশ করবে, যেটা বর্তমানে হচ্ছে। এবং দ্বিতীয়ত এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ ছেড়ে দেওয়ার কথা হচ্ছে কোনো তরুণ ভাববে না, যেটা এতদিন হয়ে আসছে যে যদি বাক স্বাধীনতা রাখতে চাই তাহলে দেশে থাকতে পারবো না, দেশে চাকরি করতে পারবো না, আইদার বাক স্বাধীনতা আইদার না হলে হচ্ছে চাকরি, দুইটার একটা চুজ করতে হবে। এরকম যেন না হয়, আমাদের দেশে যেন বাক স্বাধীনতা আর এই দেশে হচ্ছে চাকরির সুযোগ দুইটাই যেন বিদ্যমান থাকে। উমামা, ক্যাম্পাস কেমন চান ভবিষ্যতে, বাংলাদেশ কেমন চান ভবিষ্যতে? ক্যাম্পাসের ক্ষেত্রে তো অবশ্যই বলতে হবে যে ডাকসু নির্বাচন যাতে নিয়মিত হয়, প্রত্যেক বছর ডাকসু নির্বাচন দিতে হবে। আমাদের হলে কিন্তু প্রত্যেকটা হলের মধ্যে আমরা বলেছি যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হবে না, এবং আমরা চাই না যে হলগুলো পুনরায় দখল হোক। আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা যাতে হচ্ছে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারুক এবং এটার ভিত্তিতে তাদের জীবনটা কাটাতে পারুক, এটাই আমাদের চাওয়া। ক্যাম্পাসের ক্ষেত্রে তো অনেক চাওয়া, মানে এটা সে বলে শেষ করা যাবে না। আর বাংলাদেশের ক্ষেত্রে? দেশের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমি খুব বেশি অনুভব করেছি বাংলাদেশে গত 15 বছরে মানুষ আসলে নাগরিকের যে একটা মর্যাদা ওইটা কখনো অনুভব করতে পারেনি। নাগরিক হিসেবে আমি প্রতি মুহূর্তে অপমানিত হয়েছি আমার রাষ্ট্রের কাছে। আপনি ট্রাফিক সিগন্যালে যান, আপনি রাষ্ট্রীয় কোনো অফিসে যান, আপনি প্রতি মুহূর্তে কিন্তু অপমানিত হবেন। আমি চাই যে আমার দেশের মধ্যে একটা আমাদের যে মানুষ হিসেবে মর্যাদা, আমার যে নাগরিকের মর্যাদা, সেটা যাতে প্রতিষ্ঠিত হয়। এখানে প্রতিটা সরকারি দফতর এবং তারা যে জনগণের সেবক, আমাদের যে সংবিধান সেটা যে জনগণের স্বার্থে তৈরি করা হয়েছে, আমাদের যে আইন এটা যে জনগণের স্বার্থে তৈরি করা হয়েছে, এটার পূর্ণাঙ্গ প্রতিফলন আসলে আমরা এই নতুন রাষ্ট্রের মধ্যে দেখতে চাই। সেটার জন্য অবশ্যই মনে করি যে এই যে পুরো সিস্টেমটা, এই রাষ্ট্র কাঠামোটা, সেটার আসলে নতুন রিফরমেশন দরকার। এটাকে ঢেলে সাজানো আসলে অনেক বেশি দরকার, এবং এই ঢেলে সাজানোটা শুরু হবে আমাদের সংবিধান রিফরমেশনের মধ্য দিয়ে। এবং দ্বিতীয় যে কথাটা বলতে চাই, আমাদের যে ফ্যাসিবাদী কাঠামো আসলে আওয়ামী লীগ সরকার তৈরি করতে পেরেছিল, সেটা তৈরি করতে পেরেছে কারণ তার একটা দীর্ঘমেয়াদী লিনিয়েজ আছে। সে পুরো মুক্তিযুদ্ধকে নিজের দলের করায়ত্ত করে ব্যবহার করতে পেরেছে। আমি বলছি না যে আওয়ামী লীগের অবদানকে আমার নষ্ট করে ফেলতে হবে, মুক্তিযুদ্ধকে আমাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এইটার মাধ্যমে শুধুমাত্র ভবিষ্যতে যাতে একটা ফ্যাসিবাদ এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে সেই জিনিসটা আমরা নিশ্চিত করতে পারবো। না হলে যে সরকার আসছে শুধুমাত্র গোষ্ঠী চেঞ্জ হবে, ফ্যাসিবাদ টিকে থাকবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, নাগরিকরা মর্যাদা নিয়ে বাঁচুক, তরুণদের এই সকল স্বপ্ন পূরণ হোক, এই প্রত্যাশা আমাদেরও। সকলকে ধন্যবাদ।